আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি নাদির আশরাফ। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। রাজধানীর মিরপুরের অলিগলিতেও অবৈধ হাসপাতালের ছড়াছড়ি, নার্স, ওয়ার্ড বয়, আইআরআই চিকিৎসক করেন জটিল কঠিন অপারেশনও। নিশ্চিত করতেই হবে জনগণের মাস্ক পরা, প্রয়োজনে বাড়াতে হবে জরিমানা, দিতে হবে আরও কঠোর শাস্তি, নির্দেশ প্রধানমন্ত্রীর। করোনায় দেশে আরও 28 জন সহ 6,416 জনের মৃত্যু। সতেজ হচ্ছে আক্রান্তদের শরীরের নিস্তেজ ব্যাকটেরিয়াও, ঝুঁকিতে লক্ষণহীনরাও বলছেন গবেষকরা। সোয়ারিঘাট সহ আশেপাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অব্যাহত, দখলবাজদের গা ঢাকা, আগেই সরিয়ে ফেলা হয়েছে ভেতরের জিনিসপত্র। গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় বাদল রায়ের চিরবিদায়, বাংলাদেশ ফুটবলের অপূরণীয় ক্ষতি বলছেন খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকরা। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বছরের পর বছর ধরে রাজধানীর মিরপুর এলাকার অলিগলির হাসপাতালগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে চলছে জটিল কঠিন অপারেশন। অভিযোগ রয়েছে এই অপারেশনগুলো করছেন নার্স, ওয়ার্ড বয় ও আয়ারা। এদের কোনোটির লাইসেন্সও নেই, আবার কোনোটির লাইসেন্সের মেয়াদ শেষ হয়েছে দীর্ঘদিন আগে। এসব হাসপাতাল তদারকিতে স্বাস্থ্য অধিদপ্তরের কোনো ভূমিকা দেখা যায়নি। রাজধানীর মানিকদি এলাকার সুরভি হাসপাতাল, মাত্র 2-3টি রুমের অপরিচ্ছন্ন এই হাসপাতালেরও লাইসেন্স দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর, কিন্তু সেই লাইসেন্সেরও মেয়াদ শেষ হয়ে গেছে 4 বছর আগে। হাসপাতালের কার্যক্রম সম্পর্কে জানা যায় ভবনের মালিকের মুখে। ডেলিভারি হয় আর আপনার এমআর করে, মানে অবৈধ এমআর করে, এখানে অবৈধভাবে এখানে সব কিছু চলতেছে কাজটা। 5 বছর ধরে টোটাল ভাড়া দিয়ে দেয় না। ওরা আমাদের অনেক হ্যারাসমেন্ট করছে। আমি আর কেস মামলা দিয়া অনেক দৌড়াদৌড়ি করাইছে। এখন আমি আর তো কোনো লোক নাই, গার্ডিয়ান নাই। উনি, আমরা যতটুকু জানি, উনি একজন নার্স। তো নার্স হয়ে উনি ডাক্তারের আপনার হচ্ছে আইডেন্টি কার্ড ইউজ করে। এলাকার যত মানে মহিলা আছে, অল্প বয়সের মেয়েদের আছে, এদেরকে গর্ভপাত করানো হয়। এই হাসপাতালের মালিক পেশায় একজন নার্স, কিন্তু নিজের নামের সাথে লেখেন ডাক্তার। সিজার ও ডিএনসির মতো কঠিন অপারেশন করেন নিজের হাতে। কোথাও আপনার কিন্তু একটা ডক্টর আপনার এখানে সার্জারি করছে, তার কোনো ধরনের ডকুমেন্টস আপনার কাছে কিন্তু নাই। এইটা আমাদের ওই হসপিটালের থেকে প্রত্যেকটা রেজিস্টার আমাদের মেনটেন ঠিক ছিল। এইখানে আসার পরে আমাদের যেহেতু আমাদের খণ্ড খণ্ড হয়ে গেছে, তার কারণে আমরা এটা ডকুমেন্টসগুলো রাখতে পারতেছি না। হাসপাতালটিতে ঢুকে দেখা যায় বিছানায় কাতরাচ্ছেন সদ্য সিজার হওয়া এক রোগী, কিন্তু পাশে নেই হাসপাতালের কোনো স্টাফ। দীর্ঘ 1 ঘন্টা অপেক্ষার পর ছুটে আসেন হাসপাতালটির মালিক রিনা চৌধুরী। মেয়াদ উত্তীর্ণ লাইসেন্সেও তার নামের আগে ডাক্তার লেখা দেখা যায়। বিষয়টি স্বীকারও করেন তিনি। এটা কিন্তু আমি এমবিবিএস ডাক্তার হিসেবে ডাক্তার কথাটা লিখি নাই, এলএমএফ ডাক্তার ওই হিসাবে। এখন এটা আমার ভুল হয়েছে যে আমি পরে জানলাম যে এটাতে ডাক্তার লেখা যায় না। হাসপাতালের ভর্তি রেজিস্টার থেকে জানা যায় প্রতি মাসে অনেক অপারেশন হয় এখানে, সেগুলো নিজ হাতেই করেন রিনা চৌধুরী। এই মুহূর্তে আমি আছি একটি হাসপাতালের অপারেশন থিয়েটারে। এই হাসপাতালের না আছে কোনো লাইসেন্স, না আছে ডক্টর, না আছে কোনো নার্স, কিন্তু এখানে অহরহ অপারেশন চলে, বিভিন্ন ধরনের অপারেশন। এবং আপনাদেরকে দেখাতে চাই যে এখানে যিনি সবসময় অপারেশন করে থাকেন তিনি কোনো ডক্টর নন, কিন্তু নিজের নামের আগে ডাক্তার লাগিয়ে তিনি অপারেশনগুলো করে থাকেন। দেখতেই পাচ্ছেন যে এখানে গ্লাভস রয়েছে, সেই গ্লাভসগুলো ব্যবহার করা হয়েছে, সেগুলোকে শুকিয়ে রাখা হয়েছে। অন্য কোনো অপারেশনের ক্ষেত্রে এই একই গ্লাভস কিন্তু আবার ব্যবহার করা হবে। তো এইরকম অস্বাস্থ্যকর এক পরিবেশের মধ্যে এরকম একটি হাসপাতাল চলছে। রাজধানীতে এরকম অসংখ্য হাসপাতাল চলছে যেগুলির দেখভালের যাদের দায়িত্ব তারা কিন্তু কোনো ধরনের দায়িত্ব পালন করছে না। মিরপুর 1 নম্বর এলাকার লতিফা হাসপাতাল। হাসপাতালটির লাইসেন্স দেখতে চাইলে অনেকটা চটে যান এর মালিক রফিকুর রহমান রানা। আপনি যে আমার সামনে মাইকটা রাখলেন, ঠিক আছে, আপনি কি আমার ইন্টারভিউ নেওয়ার জন্য আপনি কি আমার কাছ থেকে পারমিশন নিয়েছেন? পরে দেখা যায় 2010 সালের পর আর লাইসেন্স নবায়ন হয়নি লতিফা হাসপাতালটির, কিন্তু চিকিৎসা চলে এখানে সব রোগেরই। হয় সব ধরনের অপারেশন, ওয়ার্ড বয় আর আয়া দিয়ে অপারেশন করানোর বিস্তর অভিযোগ রয়েছে এই হাসপাতালটির বিরুদ্ধেও। তার কারণে আমরা এখন পর্যন্ত লাইসেন্সটা পাইনি। আজকে আমার যে লাইসেন্সটা জমা দেওয়া হয়েছে 2018 সালে, তখন থেকে আমাদেরকে বলা হচ্ছে যে আমরা আসব, আপনাদের হাসপাতাল ভিজিট করব, দেন আমরা আপনাদের লাইসেন্স নবায়ন করব।
আপনি টাকা জমা দিয়ে রাখেন বা না রাখেন, ঠিক আছে? আমরা বহুবার ডিজি হেলথে গিয়েছি, বহুবার তাদেরকে নক করেছি সেই পুরনো বিল্ডিং থেকে, ঠিক আছে? স্টিল নাও কেউ আসেনি। স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানা যায় মিরপুর এলাকায় বৈধ হাসপাতালের সংখ্যা প্রায় 30টি। এর মধ্যে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, কিডনি ফাউন্ডেশন, আলোক, বাংলাদেশ ক্যান্সার সোসাইটি, বাংলাদেশ আই হাসপাতাল, ডেল্টা হাসপাতাল, এআর খান হাসপাতাল ও আজমল হাসপাতাল উল্লেখযোগ্য। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। যেভাবেই হোক জনগণকে মাস্ক পরা নিশ্চিত করতে হবে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জরিমানায় কাজ না হলে শাস্তি আরও কঠোর করার নির্দেশ দিয়েছেন তিনি। সরকারি কর্মকর্তাদের অর্থ পাচারের অভিযোগের প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দেন মন্ত্রিপরিষদ সচিব। সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রায় 2 ঘন্টা বৈঠকের পর ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, মাস্ক পরা নিশ্চিত করতে আরও কঠোর হতে বলেছেন প্রধানমন্ত্রী। মন্ত্রিসভার আগামী বৈঠকে ভ্যাকসিনের বিষয়টি আনতে নির্দেশনাও দিয়েছেন সরকার প্রধান। বিজয় দিবসের অনুষ্ঠান প্রসঙ্গে তিনি বলেন, করোনার কারণে এবারও স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিকতা থাকছে না। যেভাবে হোক মানুষকে আরও বেশি বেশি করে তাদের প্রচার করো, ফোর্স করো, যেভাবে হোক মানুষ যেন মাস্ক ইউজ করে। মাস্ক যদি ইউজ না করে তাহলে কিন্তু কোনো কিছুই, যতই ভাই আপনার বলেন ভ্যাকসিন বলেন, বলেন ওষুধ বলেন, প্রোটেকশনের কোনো কাজ হবে না। কয়েক হাজার লোককে কালকে ফাইন করা হয়েছে সারা দেশে। তো এটা আমরা বলছি যে আরও 1 সপ্তাহ দেখতে, যদি ফাইনেও যদি মানুষের না হয় তাদেরকে আরও মোটিভেশন করো এবং তারপরে আর একটু স্ট্রং পানিশমেন্টে যেতে হবে। ফাইনও বাড়াই দিতে পারে, হয়তো 1000 টাকা 500 টাকা ফাইন করলো, সেটা 5000 টাকা করে দিল। যারা মোবাইল কোড করবে সাথে সাথে ম্যাসিভ বড় সংখ্যক মাস্কও নিয়ে যাবে, যাতে মানুষকে ফাইন সাথে সাথে ওইটিও দিয়ে দেওয়া যায়। সরকারি কর্মকর্তাদের অর্থ পাচারের অভিযোগের বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে, প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে। ফরেন মিনিস্ট্রিটা হ্যান্ডেল করছে, তো ফরেন মিনিস্ট্রিকে এবং অন্যান্য যারা এজেন্সি আছে, ইনভেস্টিগেটিং এজেন্সি, এটা তারা কাজ করতেছে। তারা কাজ করতে এবার ল মিনিস্টার সাহেবের সাথে কথা বলছে, এটা ওনারা কথা বলে যেগুলো লিগ্যাল অ্যাকশন। বৈঠকে প্রবাসীদের পতিত জমি সরকারের তত্ত্বাবধানে সমবায়ের ভিত্তিতে চাষাবাদ করার সিদ্ধান্ত হয়। এছাড়া বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট আইন 2020-এর খসড়া চূড়ান্ত অনুমোদনও দেয় মন্ত্রিসভা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। দেশে একদিনে আরও 2419 জনের মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। মৃত্যু হয়েছে 28 জনের। তাদের মধ্যে পুরুষ 21 জন এবং নারী 7 জন। সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 6416 জন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই সময়ে 117টি ল্যাবরেটরিতে 16240টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় 16009টি নমুনা। মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে 26,65,131টি। নতুন রোগী শনাক্ত হয়েছেন 2419 জন। এ নিয়ে মোট শনাক্ত 4,49,760 জন। এই সময় সুস্থ হয়েছেন 2183 জন। মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 3,64,411 জন। করোনা শনাক্তের হার 15.06, সুস্থতার হার 81.07 আর মৃত্যু হার 1.43%। করোনা সংক্রমিত হলে শরীরের মধ্যে থাকা নিস্তেজ অনেক ব্যাকটেরিয়া সতেজ হয়ে ওঠে, যে কারণে হঠাৎ করেই অনেক রোগীকে নিতে হয় লাইফ সাপোর্টে। চিকিৎসক ও গবেষকরা বলছেন, এই ধরনের ঝুঁকিতে ভালো হয়ে যাওয়া রোগীদের পাশাপাশি লক্ষণহীন সংক্রমিতরাও পড়ছেন। ইচ্ছেমতো ওষুধ সেবনে রোগীদের শরীরে অ্যান্টিবায়োটিকও কাজ করছে না। দিন দিন ভয়ঙ্কর হয়ে উঠছে ক্ষুদ্রাকৃতির মুকুট করোনা ভাইরাস। বিশ্বজুড়েই প্রতিদিন বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। মানুষকে চমকে দিতেই যেন নিত্য নতুন বৈশিষ্ট্য নিয়ে মানবদেহে সংক্রমিত হচ্ছে করোনা। দেশের নতুন এক গবেষণায় দেখা গেছে, করোনা মানবদেহে থাকা অনেক সুপ্ত ব্যাকটেরিয়াকে জাগিয়ে তোলে, ফলে নতুন রোগে আক্রান্ত হয় মানবদেহ। কিছু বুঝে ওঠার আগেই যেতে হয় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র বা আইসিইউতে। 62 জন রোগীর আমরা এই ধরনের আমরা কাজ করে আমরা 47 জনের রোগীর মধ্যে আমরা ইনফেকশন পেয়েছিলাম, যে মারাত্মক কিছু ব্যাকটেরিয়া পেয়েছিলাম, যে ব্যাকটেরিয়াগুলো আমার উপকারী যে ব্যাকটেরিয়া বলা হয় বা প্রোবায়োটিক ব্যাকটেরিয়া, এগুলো ক্ষতিগ্রস্ত বাধাগ্রস্ত করছে। এবং আমরা দেখছিলাম যে ওই সমস্ত প্রোবায়োটিক ব্যাকটেরিয়াগুলো অনেক কমে গেছে তার রোগের মধ্যে। কিছু ব্যাকটেরিয়া যেগুলো ক্ষতিকর ব্যাকটেরিয়া সুপ্ত অবস্থায় আছে বা ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে, কিন্তু আমাদের রিসার্চে দেখা যায় যে অন্য কোনো অসুখে পড়লে ওই ব্যাকটেরিয়াগুলো আবার উজ্জীবিত হয়ে ওঠে।
আমরা এখানে 10 জন আইসিইউ রোগীর আমরা স্যাম্পল কালেকশন সক্ষম হয়েছি। তার মধ্যে আমরা মজার ব্যাপার হলো মাত্র 2 জনের মধ্যেই করোনা ভাইরাস পেয়েছি। এই রোগীগুলো দেখা গেল আইসিইউতে ভর্তি হচ্ছে 20-22 দিন পর, যখন অবস্থা খারাপ হচ্ছে। খুবই অল্প সিমটম থেকে হঠাৎ করে সিভিয়ার কফ নিয়ে বা ব্রেথলেসনেস নিয়ে বা শ্বাসকষ্ট নিয়ে আমাদের আইসিইউতে কিন্তু চলে আসছে। তো এইটা স্ট্রেইনগত ভ্যারিয়েশন হওয়ার সম্ভাবনাই বেশি। ভাইরাসের বিরুদ্ধে অ্যাক্টিভেটেড থাকতে থাকতে আমাদের ইমিউন সিস্টেমটা দুর্বল হয়ে যায়, যেই কারণে যে নর্মাল ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলো মানে বেশি প্রায়োরিটি পেয়ে যায় এবং তারা ইনফেকশন করার সুযোগ পায়। করোনা সংক্রমণের ব্যাপারে সতর্ক থাকার পাশাপাশি সুস্থ হয়ে গেলেও সচেতন থাকতে হবে ফলো আপ চিকিৎসার ব্যাপারে। যারা ওষুধগুলো নিয়মিত বাসায় যায় খান নাই, তাহলে দেখা যাচ্ছে যে যদি পালমোনারি ইনফেকশন থাকে বা ফুসফুসে কোনো ইনফেকশন থাকে, সেটা কমপ্লিট রিজলিউশনের আগেই যদি আমরা ওষুধ বন্ধ করে দেই, তাহলে সেক্ষেত্রে কিন্তু একটু খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। যেই ঘটনাগুলো কিন্তু আমরা পেয়েছি যে ভালো হয়ে যাওয়ার পরেও আইসিইউতে আমাদের রোগী আবার আসছে। আইসিইউতে আমরা যখন পাই তখন আমাদের যেতে হয় হচ্ছে একেবারে হার্ড লাইনের যে অ্যান্টিবায়োটিক গুলো আছে। ট্র্যাডিশনালি যে ধরনের অর্গানিজমের কালচার সেনসিটিভিটি করা হয়, সেগুলোতে আমরা দেখেছি বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে রেজিস্ট্যান্ট পাওয়া যায়। চিকিৎসক ও গবেষকরা বলছেন, করোনার সময়টাতে স্বাস্থ্যবিধি যেমন মেনে চলতে হবে, তেমনি অযথা ওষুধ সেবন থেকেও বিরত থাকতে হবে সবাইকে। রিশাদ নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। রাজধানীর সোয়ারীঘাট এলাকায় দ্বিতীয় দিনের মতো অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ। সরকারি জায়গা দখল করে বানানো এসব স্থাপনা এর আগেও একবার উচ্ছেদ করা হয়েছিল। বিআইডব্লিউটিএর কর্মকর্তারা জানিয়েছেন, এই ধরনের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। রাজারঘাট মৌজার নলখোলায় এই স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে দ্বিতীয়বারের মতো। বাবুবাজার থেকে সোয়ারীঘাট অংশে বেড়িবাঁধ রাস্তার পাশে চলে এই অভিযান। বছর দেড়েক আগেও একবার ভেঙে দেওয়া হয়েছিল নদীর জায়গা দখল করে বানানো এই ঘরগুলো, কিন্তু আবারও আগের রূপে দখলদাররা। যদিও এসব ঘরের দাবিদাররা বলছেন, বাপদাদার সময় থেকেই জমি তাদের বলে জানেন। আমাদের যে বিল্ডিংটা ছিল এই পর্যন্ত, হ্যাঁ, আমরা ভাঙার পর আমরা 15 ফিট ভিতরে চলে গেছি, গিয়ে তারপর আমরা বল দিছি। কিন্তু এখন 15 ফিট ভিতর গিয়ে রোড ছাড়ার পরও যখন ভাঙছে, এটা তো দুঃখের বিষয়। অরিজিনাল যাদের কাগজপত্র আছে তাদের জায়গা ভাঙাটা তো এটা গ্রহণযোগ্য না। বিগত আমলে আরও অনেকবার আসছে, যেমন পানি উন্নয়ন বোর্ড, সিটি কর্পোরেশন, রোড অ্যান্ড হাইওয়ে লোক যৌথভাবে আসছে, যতবার দেখাইছে আমার কাগজ দেখছে, কাগজ দেখে বলছে ওকে। এরপর সোয়ারীঘাটের কাছের কয়েকটি পাকা স্থাপনাও উচ্ছেদ করা হয় অভিযানে। যদিও এই ভবনের মালিকদের কাউকেই সামনে দেখা যায়নি, তারা আগেভাগেই সরিয়ে নেন ভিতরের জিনিসপত্র। বিআইডব্লিউটিএর কর্মকর্তারা বলছেন, নতুন করে বসানো সীমানা পিলারের ভিতরে সকল স্থাপনাই উচ্ছেদ করা হবে। যে সীমানা পিলার রয়েছে তার মধ্যে যে সকল অবৈধ স্থাপনা তারা নতুনভাবে গড়েছে, সেগুলো আমরা আজকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছি। আর পাশাপাশি আমরা এলাকার জনগণকে বলতে চেষ্টা করছি যে তারা যেন আমাদের যে নতুন অ্যালাইনমেন্ট, সেই অ্যালাইনমেন্টটা ধীরে ধীরে সরে যায়। ভবিষ্যতে যেন আর কেউ নদীর জায়গা দখল করতে না পারে, সেজন্য তদারকি বাড়ানো হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। মিরাজ হোসেন গাজী, বাংলাভিশন, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ক্ষমতায় যেতে ওত পেতে থাকা বিএনপির জন্মগত অভ্যাস। নোয়াখালীতে নিজ নির্বাচনী এলাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধনের পর ওবায়দুল কাদের কথা বলেন। সকালে সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আন্দোলনে ব্যর্থ হয়ে জনগণের উপর প্রতিশোধ নিতে আবারও আগুন সন্ত্রাসের পথ বেছে নিয়েছে বিএনপি। মুখে গণতন্ত্রের কথা বলে দলটি প্রকাশ্যে অগণতান্ত্রিক চর্চা করছে বলেও অভিযোগ তার। ভূমিদস্যু, সন্ত্রাসী, চাঁদাবাজ ও নারী নির্যাতনে জড়িতদের জন্য আওয়ামী লীগের দরজা চিরকালের জন্য বন্ধ বলেও জানান ওবায়দুল কাদের। অসচ্ছল ও অসুস্থ লোক যে দলেরই হোক, তাদের সাহায্য সহযোগিতা করতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। বলেন, নির্বাচনে প্রায় সব প্রতিশ্রুতি পূরণ করা হয়েছে, প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে গেছে, শিগগিরই গ্যাসও সরবরাহ করা হবে বলেও জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। একটি দল শান্তিপূর্ণ কর্মসূচি নিয়ে আসুন, সহযোগিতা পাবেন। জ্বালাও পোড়াও, সন্ত্রাস এদেশের মানুষ পছন্দ করে না। যে রাজপথ আওয়ামী লীগের ঠিকানা, জন অধিকার আদায়ের প্রেরণা। আওয়ামী লীগকে সে রাজপথের ভয় দেখাবেন না। এখনো সময় আছে,
আগুন নিয়ে খেলবেন না। মানুষের জীবন সম্পদ ধ্বংসের রাজনীতি প্রকারান্তরে জনগণের কাছে আপনাদের রাজনীতির অপমৃত্যুর সামিল। দুর্নীতির ব্যাপকতায় স্বাধীনতার চেতনা বিলীন হয়ে যাচ্ছে বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। নারী নির্যাতনকারীদের পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে তুলনা করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, দেশে আজ কোনো পেশার মানুষই নিরাপদ নয়। বিরোধী মতের পাশাপাশি পেশাজীবীরাও মামলা হামলা নির্যাতনের শিকার বলে অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। জাতীয় প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের অনশন কর্মসূচিতে গয়েশ্বরচন্দ্র রায় এসব কথা বলেন। পেশাগত কারণে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার তাগিদ দেন তিনি। বলেন, সবাই ঐক্যবদ্ধভাবে কথা না বলতে পারায় দৈহিক নির্যাতন এমনকি হত্যার শিকার হতে হচ্ছে। সাগর রনি হত্যার তদন্ত প্রতিবেদন ৭৬ বার পেছানোর সমালোচনা করেন বিএনপির এই নেতা। আজকে স্বাধীনতার চেতনার গান আমরা শুনতেছি, প্রতিদিন আপনাদের মিডিয়াতে প্রচারিত হয়। আজকে আমি বুঝতে পারি না যে ৭১-এর পাকিস্তানে যে আমরা বড় বড় বাহিনী করি, আমাদের মা বোনের ইজ্জতের উপর হামলা করেছে বলে আজকে যারা মা বোনের উপর হামলা করে, এই যে নারী নির্যাতন অথবা অপমান করে, তারা সেই পাকিস্তান বড় বড় বাহিনীর সমতুল্য না অনেকাংশে তার চেয়ে বেশি। এটা আজকে আমাদের কিন্তু নির্ধারণ করতে হবে। আপনার স্বাধীনতার চেতনা কিন্তু দুর্নীতির চেতনায় বিলীন হয়ে গেছে। রাজধানীতে বাস পোড়ানোর মামলায় বিএনপি ও সহযোগী সংগঠনের ৭৯ নেতাকর্মীকে ৬ সপ্তাহের আগাম জামিন দিয়েছে হাইকোর্ট। সোমবার দুপুরে এই আদেশ দেন হাইকোর্ট। ঢাকা ১৮ আসনে উপনির্বাচনের দিন রাজধানীতে প্রায় ১১টি বাসে আগুন দেওয়া হয়। পরদিন বিএনপির ৫ শতাধিক নেতাকর্মীকে আসামি করে ১৩টি মামলা করে পুলিশ। আসামিদের মধ্যে ১২০ জনকে এরই মধ্যে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ হাবিবুল গনি ও বিচারপতি মোহাম্মদ রিয়াজ উদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চে আজ জামিন শুনানি হয়। শুনানি শেষে ৭৯ নেতাকর্মীকে আগাম জামিন দেন আদালত। তবে জামিনের মেয়াদ শেষ হওয়ার আগেই অভিযুক্ত বিএনপি নেতাকর্মীদের নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। দুর্নীতি দমন কমিশন দুদকের দায়ের করা মামলায় খালাস পেয়েছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত ৪-এর বিচারক শেখ নাজমুল আলমের আদালত এই রায় দেন। ২০০৮ সালের সেপ্টেম্বরে অবিভক্ত ঢাকার শেষ মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ও মেয়ে সারিকা সাদিককে সম্পদের বিবরণী দাখিলের নোটিশ দেয় দুদক। বেঁধে দেওয়ার সময় বিবরণী জমা না দেওয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে রমনা থানায় ২টি মামলা করা হয়। ২০১৭ সালের ৬ ডিসেম্বর এই মামলায় চার্জশিট দাখিল করে দুর্নীতি দমন কমিশন ২০১৮ সালের ১৫ জানুয়ারি চার্জ গঠনের মধ্য দিয়ে এই মামলার বিচার শুরু হয়। প্রায় ২ বছরের বিচার কাজ শেষে আজ আলোচিত এই মামলায় খালাস পেলেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এ সময় তিনি তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, আদালতে ন্যায় বিচারের সুবাতাস বইছে। সরকার যতই অপচেষ্টা করুক বিচার বিভাগকে প্রভাবিত করে এটিকে দলীয় করণ করে রাজনীতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করার যতই চেষ্টা করুক, ঘুরে ফিরে কিন্তু এখনও বিচার বিভাগ এবং প্রশাসনে এখনও সৎ ন্যায়পরায়ণ মানুষেরা রয়েছেন। বিজ্ঞ আজকে যিনি বিচারক তিনি সৎ এবং ন্যায়পরায়ণ পথেই হেঁটেছেন বলে আমি মনে করতে চাই এবং তিনি সৎ সাহস নিয়ে আজকে এই রায়টি দিয়েছেন। এতে করে আমরা আশাবাদী হতে চাই যে আগামীতে সমস্ত দেশে যে আজকে অপশাসন দুঃশাসন চলছে সেখান থেকে আমরা উত্তরণ ঘটাতে সক্ষম হব। রাজধানীর বনানীর এফআর টাওয়ার নির্মাণে ইমারত বিধিমালা লঙ্ঘন এবং নকশায় অনিয়মের মাধ্যমে ১৮ তলা পর্যন্ত বাড়ানোর অভিযোগে করা মামলায় অভিযোগপত্র গঠনের পরবর্তী শুনানি আগামী বছরের ৩১ জানুয়ারি ধার্য করেছেন আদালত। বিশেষ জজ আদালতের বিচারক সৈয়দ কামাল হোসেন এই আদেশ দেন। মামলায় জমির মালিক SMHI ফারুক, রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুল, রাজুকের তৎকালীন চেয়ারম্যান হুমায়ুন খাদেম সহ ৫ জনকে আসামি করে দুদক। আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন আসামিরা। আদালত তাদের জামিন আবেদন ৩১ জানুয়ারি পর্যন্ত মঞ্জুর করেন। নকশা অনিয়মের মামলার অন্যতম আসামি হুমায়ুন খাদেম বার্ধক্যজনিত নানা সমস্যা ছাড়াও স্নায়ুরোগ ও ডিমেনশিয়া রোগে ভুগছেন। তাকে সকাল 10:30টায় মহানগর দায়রা জজ আদালতে নেওয়া হয় অ্যাম্বুলেন্সে করে। চলাফেরায় অক্ষম হুমায়ুন খাদেমকে স্ট্রেচারে শুয়ে আদালত ভবনের ৩ তলায় ওঠানো হয়। আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে ৮২ বছর বয়সে শারীরিক অসুস্থতা নিয়েও আদালতে হাজির হন হুমায়ুন খাদেম। প্রুফ করার জন্য
আর মিস্টার হুমায়ুন খোদম সাহেব, যিনি রাজউকের প্রাক্তন চেয়ারম্যান ছিলেন, আসলে দীর্ঘদিন অসুস্থ। ওনার পার্কিনসন্স, হাইপারটেনশন, ডায়াবেটিস, তারপর হচ্ছে আপনার ওনার আছে, আপনার পার্কিনসন্স আছে এবং ওনার সার্জারিও আছে এবং আনএবল টু মুভ। উনি বিছানায় দীর্ঘদিন শয্যাশায়ী, বিছানা প্রাকৃতিক সমস্ত কাজে তার স্বার্থ হয়। আমরা এই গ্রাউন্ডগুলো উল্লেখ করে বিগত দরখাস্ত করেছি যে অপরাপর সকল আসামি জামিনে আসছে, জামিনের সুবিধা আমি পেতে পারি, আর আমি অসুস্থ, মুভ করতে পারি না, সো আমার পলানোর কোনো সম্ভাবনাই নাই। বিভাগীয় স্পেশাল জজ আদালতে এফআর টাওয়ারের মামলাটা আসামির উপস্থিতি এবং চার্জ হিয়ারিংয়ের জন্য ছিল। আসামি পক্ষ চার্জের জন্য সময় চেয়েছে, আর আজকে একজন আসামি আত্মসমর্পণ করেছেন। উনি হলেন রাজউকের সাবেক চেয়ারম্যান হুমায়ুন খাদেম। ওনার জন্য জামিন চেয়েছে। ওনার অসুস্থতার কারণে ওনাকে, আমি যেটা দেখছি আদালতে, যে ওনাকে স্ট্রেচারে করে নিয়ে আসছে এবং ওনার অসুস্থতার কারণ দেখে জামিন চেয়েছে। বিজ্ঞ আদালত জামিন প্রদান করেছেন ওনাকে। কী শর্তে জামিন প্রদান করেছেন আদেশ। গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় চির বিদায় দেওয়া হলো সাবেক জাতীয় ফুটবলার বাদল রায়কে। বিকেলে সবুজবাগ বরদেশ্বরী কালীমাতা মন্দির ও মহাশ্মশানে হয় শেষকৃত্যের আনুষ্ঠানিকতা। লিভার ক্যান্সারে আক্রান্ত বাদল রায় রবিবার সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে মারা যান। তার মৃত্যুতে ক্রীড়া অঙ্গনে অপূরণীয় ক্ষতি হয়েছে বলে মনে করেন ফুটবল ও ক্রীড়া সংগঠকরা। মোহামেডান ক্লাবের জার্সিতে লাখো মানুষের হৃদয় জয় করেছেন বাদল রায়। সেই প্রিয় ক্লাবই আসলেন শেষবারের মতো লাশবাহী ফ্রিজিং গাড়িতে। সেখানে শ্রদ্ধা নিবেদন করেন ক্লাব সতীর্থ ও শুভানুধ্যায়ীরা। ভঙ্গুর অবস্থা থেকে মোহামেডান ক্লাবের উন্নয়নে গুরুদায়িত্ব নিয়েছিলেন কাঁধে। অসুস্থ থেকেও বাফুফে সভাপতি পদে নির্বাচন করেন। প্রতিবাদী কণ্ঠ বাদল রায় চেয়েছিলেন ফুটবলের পরিবর্তন। এই ভালোবাসা, এটাই বাবা চেয়েছিল সবসময়। বাবা মানুষের জন্য করেছে, আপনারা অমর করে রাখবেন বাবাকে। এই সময়টা মোহামেডানের জন্য একটা ক্ষতি হয়ে গেল এই মুহূর্তে বাদলদার চলে যাওয়াটা। একজন খেলোয়াড় হিসাবে, একজন সংগঠক হিসাবে এরকম এমন একটি অপূরণীয় ক্ষতি হয়ে গেল যেটা কল্পনা করার বাইরে। মোহামেডান ক্লাব থেকে বঙ্গবন্ধু স্টেডিয়ামে নেওয়া হয় বাদল রায়ের মরদেহ। বঙ্গবন্ধু স্টেডিয়ামের সবুজ চত্বরে ফুটবল খেলে বর্ণাঢ্য ক্যারিয়ার সমৃদ্ধ করেছেন জাতীয় দলের সাবেক ফরওয়ার্ড বাদল রায়। পেয়েছেন জাতীয় পুরস্কার। সেখানে তার মরদেহ আনা হলে শ্রদ্ধা জানাতে উপস্থিত হয় বিভিন্ন ক্রীড়া সংগঠন, ক্লাব ও রাজনৈতিক ব্যক্তিবর্গরা। আমরা আসলে একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিকে আমরা আজকে হারালাম। তার অকাল প্রয়াণে আমরা জাতি খুবই শোকাবহ। সবচেয়ে বড় এফেক্টিভ তার কাজটি ছিল, তিনি সত্যিকারভাবে একজন প্রকৃত ফুটবলার হিসেবে ট্যালেন্ট আইডেন্টিফাই করতে পারতেন। সবসময় কিন্তু চিন্তা করছে বাংলাদেশের গেমসটা, বাংলাদেশটাকে এমন এক পর্যায়ে গেমসটাকে নিয়ে যাওয়া যেখানে আন্তর্জাতিকভাবে যাতে আমরা সবসময় স্বীকৃতি পাই। তার শেষ ইচ্ছে অনুযায়ী শহীদ মিনারে নেওয়া হয় মরদেহ। এরপর শেষকৃত্যের আনুষ্ঠানিকতায় সবুজবাগে কালীবাড়ি মন্দিরে নেওয়া হয় বাদল রায়কে। তার অন্তিম বিদায়ের মুহূর্তেও আসেননি বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। উনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি হিসাবে দীর্ঘদিন যা সাথে কাজ করেছেন, তার মৃত্যুতে একটা তো শোক, এবং এখানে এসে তার পরিবারকে সমবেদনা জানানো উচিত ছিল। আমি মনে করি এটা আসলে দুঃখজনক একজন। ধর্মীয় আচার শেষে দাহ করা হয় ফুটবল অন্তপ্রাণ সবার প্রিয় বাদল দাকে। সমাপ্তি ঘটে একটি উজ্জ্বল ফুটবল অধ্যায়ের। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ বলেছেন, সেনাবাহিনীর সম্মান সুসংহত রাখতে সর্বোচ্চ চেষ্টা করা হবে, এজন্য সবার সহযোগিতা প্রয়োজন। সোমবার সকালে ঢাকা সেনানিবাসের সেনা সদর হেলমেট অডিটোরিয়ামে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে 2019-20 সালে শান্তিকালীন সময়ে প্রশংসনীয় ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ 123 জনকে পদক দেওয়া হয়। সেনাবাহিনী পদক, অসামান্য পদক ও বিশিষ্ট সেবা পদক, এই 3 ক্যাটাগরিতে সেনা সদস্যদের পদক পরিয়ে দেন জেনারেল আজিজ আহমেদ। পরে তিনি বলেন, করোনার চিকিৎসায় সেনা সদস্যদের অবদান মনে রাখার মতো। 2014 সাল থেকে এখন পর্যন্ত 944 জনকে এই পদকে ভূষিত করা হয়। এতে সেনাবাহিনী ও দেশের স্বার্থে দায়িত্ব পালনে উদ্বুদ্ধ করবে বলেও মন্তব্য করেন সেনাপ্রধান। করোনা মহামারী নিয়ন্ত্রণে দেশের অভ্যন্তরে সেনাবাহিনীর সদস্যগণ নিজেদের জীবনে ঝুঁকি নিয়ে দক্ষতার সাথে দায়িত্ব পালনের মাধ্যমে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে সেনাবাহিনী তথা বাংলাদেশ সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। সেনাবাহিনীকে সুসংহত করার লক্ষ্যে সেনাবাহিনী প্রধান হিসেবে আমার সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে। সেনাবাহিনীর মূল লক্ষ্য অর্জনের পরিকল্পনা বাস্তবায়নে আমি সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।
রংপুরের ঠিকাদার পাড়া থেকে বিপুল পরিমাণ মাদক সহ পুলিশের এক এএসআইকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার সকালে নগরীর ঠিকাদার পাড়ায় জেলা প্রশাসন ও মাদকদ্রব্য অধিদপ্তর যৌথ অভিযান চালায়। এ সময় ৩,১৯৮ পিস ইয়াবা, ফেন্সিডিল, ব্যাংক চেক ও নগদ ৭,০০০ টাকা সহ আটক করা হয় কুড়িগ্রাম জেলা পুলিশের এএসআই মনিরুজ্জামানকে। মাদক ব্যবসায় জড়িত বাকিদেরও ধরতে অভিযান চলবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত বিন কুতুব। আইডি কার্ড অনুযায়ী উনি একটি বাহিনীতে সংযুক্ত আছেন, ক্লোজ হবে সেটাই, কিন্তু বিষয়টাকে আমরা পরীক্ষা নিরীক্ষা করার পরে বুঝতে পারবো। ৩,১৯৮ পিস ইয়াবা, যার নগদ প্রায় আনুমানিক মূল্য প্রায় ১৬ লাখ টাকা। তারপর হচ্ছে নগদ ৭,৮০০ টাকা। তারপর হচ্ছে আমরা প্রাইস বন্ড, 9টি প্রাইস বন্ড, বিভিন্ন ব্যাংকের নামীয় চেক, প্রায় 4টি চেক আমরা করেছি, ফেন্সিডিল 1 বোতল করেছি। তারপর হচ্ছে যে মাদক ব্যবসায় মানে যে 3টি মোবাইল সেট, সেটা আমরা জব্দ করা হয়। এদিকে পুলিশের সহকারী মহাপরিদর্শক সোহেল রানা জানিয়েছেন, ডোপ টেস্টে পজিটিভ হওয়া ডিএমপি সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এরই মধ্যে অভিযুক্ত ৬৮ জনের মধ্যে চাকরি হারিয়েছেন 10 জন। সাময়িক বরখাস্তের আদেশ দেওয়া হয়েছে 18 জনকে। বিভাগীয় মামলা হয়েছে 43টি। এছাড়া আরও 25 জনের বিরুদ্ধে ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বাংলাদেশ পুলিশের কোনো সদস্য যদি মাদকের ব্যবসার সাথে কোনোভাবে জড়িয়ে যান বা মাদকের ব্যবসায় কাউকে সহযোগিতা করেন এবং নিজেরা যদি কখনো মাদক গ্রহণ করেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশের যে সকল সদস্য মনে করছি বা সন্দেহ করছি মাদক গ্রহণ করে থাকতে পারেন বা করেছেন এমন সন্দেহ হলে তাদেরকে আমরা ডোপ টেস্ট করছি এবং প্রমাণ পেলে তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৬তম জন্মদিন উপলক্ষে গরিব দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। রাজধানীর হাতিরঝিল লেকপাড় এলাকায় অসহায় গরিব ছিন্নমূল শিশুদের হাতে শীত বস্ত্র তুলে দেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল। সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আলী ও প্রয়াত সভাপতি শফিউল বারী বাবুর স্ত্রী বিথিকা বিনতে হুসাইন সহ দলের কেন্দ্রীয় নেতারা। এ সময় স্বেচ্ছাসেবক দলের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রকৃতির সাথে কয়েক দফা যুদ্ধ শেষে আমন ধান ঘরে তুলছে উত্তরাঞ্চলের কৃষক। তবে ফলন বিপর্যয়ে মলিন কৃষকের মুখ। তারপরও দাম পাওয়া নিয়েও আছে উৎকণ্ঠা। তবে কৃষি বিভাগ বলছে, বাজার ঠিক থাকলে প্রায় ৭,০০০ কোটি টাকার চাল উৎপাদন হবে রংপুর কৃষি অঞ্চল থেকে। শাহনেওয়াজ জনির ক্যামেরায় জুয়েল আহমেদের রিপোর্ট। উত্তরের মাঠে মাঠে এখন সোনালী ধানের হাতছানি। নতুন ফসল ঘরে তোলার স্বপ্নে বিভোর কৃষক। চোখ যেদিকে যায় শুধু ধান আর ধান। তবে কষ্টের ফসলে মন ভরছে না কৃষকের। গত বছরকার মতো এবার আর ধান নাই। শেষের অর্ধেকে এসে দেখি পোকামাকড় খেয়ে ফেলছে, কারেন্ট পোকা, বিভিন্ন ধরনের সমস্যার কারণে ধানের ফলন কমে গেছে। এক মৌসুমে জমিতে চারা রোপণ করেছে 5 বার। এতে শুধু খরচ বাড়েনি, কোমর ভেঙেছে প্রান্তিক কৃষকের। এর ওপর ন্যায্য দাম না পেলে পথে বসতে হবে অনেকের। একটা জমি একবার গাড়া খায়, সেই জায়গায় 5 বার গাড়া হয়েছে। তাতে খরচ বেশি হয়েছে, ফলন তো কম। এই ফলন দিয়ে যদি দাম না পাই, দামটা আসে বলে একটু পোষায়, কিন্তু দামটা যদি ফসকে পড়ে যায় তাহলে এই বাজার আমরা পাবো না আর কি। কৃষি অঞ্চলের 5 জেলায় 6,52,000 হেক্টরে আমন চাষের লক্ষ্যমাত্রা থাকলেও বাদ পড়েছে 40,000 হেক্টর। ফলন খুব ভালো না হলেও বাজার ঠিক থাকলে লাভবান হবে কৃষক, দাবি কৃষি বিভাগের। এবারে দেখা যাচ্ছে যে এই বন্যা এবং অতি বৃষ্টিপাতের কারণে ফলন কিছুটা কম হচ্ছে। তবে আমাদের কৃষকরা যারা ক্রপ কাটিং করছে বা ক্রপ কাটার পর মাঠ থেকেই ভালো বাজার মূল্য পাচ্ছে, তারা এতে সন্তুষ্ট আছে। ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করার দাবি কৃষকদের। উত্তরে এখন আমন কাটার ধুম। নতুন ফসল ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন এই অঞ্চলের কৃষকরা। তবে ধানের দাম নিয়ে রয়েছে অনেকটাই শঙ্কা। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, গঙ্গাচড়া, রংপুর। আরও কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। দেশের 8টি বিভাগীয় শহরে সরাসরি ভর্তি পরীক্ষার মাধ্যমে এবার স্নাতক পর্যায়ে শিক্ষার্থী ভর্তি করবে ঢাকা বিশ্ববিদ্যালয়। সোমবার বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সংক্রান্ত কমিটি এই সিদ্ধান্ত অনুমোদন দেয়। 200-র পরিবর্তে এবার পরীক্ষা হবে 100 নম্বরে।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলাফল থেকে 20 এবং মূল পরীক্ষার লিখিত ও বহু নির্বাচনী উভয় অংশে থাকবে 40 নম্বর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মোহাম্মদ সামাদ জানিয়েছেন, ভর্তি পরীক্ষার প্রশ্নের ধরন ও প্রশ্নোত্তরের সময় নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। ভর্তি পরীক্ষার আগেই সংশ্লিষ্ট অনুষদের ডিনরা এগুলো ঠিক করবেন বলে জানিয়েছেন আরেক প্রফেসর ASM মাকসুদ কামাল। রাজধানীর মিরপুরে উদ্বোধন হয়েছে 5 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন ভার্টিক্যাল উইন্ড টারবাইন অনুভা। সেনানিবাসের বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল BUP প্লাজার পশ্চিম পাশের মাঠে এর উদ্বোধন করেন জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। BUPর বায়ুবিদ্যুৎ উৎপাদনের এই অভিনব প্রযুক্তি দেশকে স্বনির্ভর হবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে উল্লেখ করেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, VC সহ BUPর উচ্চ পদস্থ কর্মকর্তারা। সশস্ত্র বাহিনী বিভাগ এবং কর অঞ্চল 9-এর ব্যবস্থাপনায় ঢাকা সেনানিবাসের অভ্যন্তরে সশস্ত্র বাহিনী আয়কর প্রদান শুরু হলো। তা চলবে আগামীকালও। সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত সেনা মালঞ্চে আয়কর প্রদানের ব্যবস্থা থাকবে। অনুষ্ঠানের উদ্বোধন করেন কর অঞ্চল 9-এর কর কমিশনার রৌনক আফরোজ। করোনা পরিস্থিতির কারণে চলতি বছর আয়কর মেলা অনুষ্ঠিত না হওয়ায় সশস্ত্র বাহিনীর সামরিক ও অসামরিক সদস্যদের সুবিধার্থে ঢাকা সেনানিবাসের অভ্যন্তরে এই আয়কর দেওয়ার ব্যবস্থা করা হয়। আজ বাংলাদেশ বিমান বাহিনীর এডেক্স 2020-3 শীর্ষক আকাশ প্রতিরক্ষা অনুশীলন ঢাকা, চট্টগ্রাম, যশোর, কক্সবাজার, টাঙ্গাইল ও বরিশালে একযোগে অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানের লক্ষ্য বিমান বাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দক্ষতা ও সক্ষমতার মূল্যায়ন এবং এর দুর্বলতাগুলো চিহ্নিত করে আরও উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা। এতে বাংলাদেশ বিমান বাহিনীর সব ধরনের জঙ্গি বিমান, পরিবহন বিমান, হেলিকপ্টার, রাডার স্কোয়াড্রন ও আকাশ প্রতিরক্ষা মিসাইল ইউনিট অংশ নেয়। আয়োজনটিকে আরও ফলপ্রসূ করতে স্বল্প পরিসরে বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ নৌবাহিনীও মহড়ায় অংশ নেয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এবারে ক্লেমেন্ট খেলা সংবাদ। ওয়ালটন বঙ্গবন্ধু টি20 কাপ অপেক্ষার প্রহর শেষ হচ্ছে কাল। নিষেধাজ্ঞা শেষে আবারও ক্রিকেট মাঠে নামছেন সাকিব আল হাসান। বঙ্গবন্ধু টি20 কাপে কাল দ্বিতীয় ম্যাচে সাকিব মাহমুদুল্লাহর দল জেমকন খুলনা খেলবে তামিমের ফরচুন বরিশালের বিপক্ষে। এর আগে উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে বেক্সিমকো ঢাকা ও মিনিস্টার গ্রুপ রাজশাহী। প্রথম ম্যাচ শুরু হবে দুপুর 1:30টায়। করোনায় 6 মাস ক্রিকেট ছিল না মাঠে। বিসিবি প্রেসিডেন্টস কাপ দিয়ে ভেঙেছে ঘরোয়া ক্রিকেটের অচলায়তন। তারপরও ছিল কিছু অপূর্ণতা। 1 বছর ছিলেন না সাকিব, সেই অপেক্ষারও অবসান হচ্ছে। জেমকন খুলনার হয়ে বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয়ের হচ্ছে দ্বিতীয় অভিষেক। তারায় ঠাসা দল জেমকন খুলনা। সাকিব থাকলেও দলের নেতৃত্ব মাহমুদুল্লাহ রিয়াদের কাছে। আছেন এক ঝাঁক পরীক্ষিত পারফর্মার। আপনি যত বড় নামই থাকেন, যত ভালো ক্রিকেটারই হন, দিন শেষে আপনাকে মাঠে এটা প্রমাণ করতে হবে। তো সেটা প্রমাণের লক্ষ্যে আমরা নামবো ইনশাল্লাহ। অন্যদিকে প্রতিপক্ষ ফরচুন বরিশালের তারকা দুটি তামিমকে ঘিরে। বরিশালে তারুণ্যই শক্তি, তারুণ্যই বল। তাই রিয়াদের চিন্তায় যেখানে জয়, সেখানে তামিম অপেক্ষায় ভালো সূচনার। আই হ্যাভ দ্য বিলিভ দ্যাট দেল ডু ওয়েল। আর এটাই আশা করব যে আমরা কালকের ম্যাচটা ভালোভাবে শুরু করব, কারণ 1 থেকে 11 জনই ইজ কেপেবল অফ উইনিং গেমস। উদ্বোধনী ম্যাচে অবশ্য এত তারার মেলা নেই। বেক্সিমকো ঢাকায় মুশফিকুর রহিম আছেন দলের নেতা, ব্যাটিংয়ের প্রধান ভরসা। তাকে ঘিরেই যত পরিকল্পনা ঢাকার। বোলিংয়ে রুবেল হোসেন আছেন অভিজ্ঞতার ডালি হাতে। প্রথম আমাদের টার্গেট যে টপ 4-এ যেন আমরা যেতে পারি এবং ডেফিনেটলি তারপরে যেন ফাইনালটা খেলতে পারি। আর যেটা বললেন যে অবশ্যই আলটিমেট রেজাল্ট তো থাকবে চ্যাম্পিয়নশিপ, তো ইনশাল্লাহ সেই দিকেই আমাদের লক্ষ্য আছে। তারার আলো আরও কম মিনিস্টার গ্রুপ রাজশাহীতে। অভিজ্ঞ আশরাফুল আছেন ঘরোয়া ক্রিকেটের কিছু পরীক্ষিত পারফর্মার। যদিও ইনজুরির কারণে অলরাউন্ডার সাইফুদ্দিনকে পাচ্ছেন না শান্ত। সাইফুদ্দিন অনেক ইম্পর্টেন্ট প্লেয়ার ছিল আমাদের, বাট আনফর্চুনেটলি হয়তোবা প্রথম 6-7 দিন আমরা পাচ্ছি না। আসলে এটা নিয়ে খুব বেশি চিন্তা করার অপশন নাই, যেহেতু কালকে ম্যাচ। সো যেই টিমই হবে আমাদের, ইনশাল্লাহ ওটা নিয়ে আমরা কনফিডেন্ট। বিসিবি প্রেসিডেন্টস কাপের মতো এই টুর্নামেন্টেও খেলা হবে দর্শক শূন্য মাঠে। তারপরও জমজমাট ক্রিকেট লড়াইয়ের আশায় ক্রিকেট আমোদীরা। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। রাজধানীর মিরপুরের অলিগলিতেও অবৈধ হাসপাতালের ছড়াছড়ি। নার্স, ওয়ার্ড বয়, আইআরআই চিকিৎসক করেন জটিল কঠিন অপারেশনও।
নিশ্চিত করতে হবে জনগণের মাস্ক পরা, প্রয়োজনে বাড়াতে হবে জরিমানা, দিতে হবে আরও কঠোর শাস্তি, নির্দেশ প্রধানমন্ত্রীর। করোনায় দেশে আরও 28 জন সহ 6,416 জনের মৃত্যু। সতেজ হচ্ছে আক্রান্তদের শরীরের নিস্তেজ ব্যাকটেরিয়াও, ঝুঁকিতে লক্ষণহীনরাও, বলছেন গবেষকরা। সোয়ারিঘাট সহ আশেপাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অব্যাহত, দখলবাজদের গা ঢাকা, আগেই সরিয়ে ফেলা হয়েছে ভেতরের জিনিসপত্র। গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় বাদল রায়ের চিরবিদায়, বাংলাদেশ ফুটবলের অপূরণীয় ক্ষতি, বলছেন খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকরা। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 1টায়। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/বাংলাভিশন এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। সঙ্গে থাকার ধন্যবাদ।